ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখাচ্ছে অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন কবি অর্ঘ্য দত্ত, কবি, প্রাবন্ধিক, অনুবাদক, বোম্বে ডাক এবং পশ্চিমঘাট বলে একটা পত্রিকার সম্পাদক। বোম্বে বসে যে বাঙালিরা মুম্বাইতে বসে, অধুনা মুম্বাইতে বসে যে বাঙালিরা সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা করে চলেছেন, তাদের মধ্যে অন্যতম একজন অর্ঘ্য দত্ত। অর্ঘ্য, তোমার এই অংশটা নিয়ে কথা বলা আমাদের এখনো বাকি। তোমার অনুবাদ কর্ম, তোমার নিজের লেখা থেকে এইসব নিয়ে হচ্ছেই। তোমার কটা বই এখনো পর্যন্ত হয়েছে, যদি একটু ছোট্ট করে বলে দাও। আমার 6টা বই প্রকাশিত হয়েছে এখনো পর্যন্ত। প্রথম প্রকাশিত যে বইটি বললাম একটু আগে, তাছাড়াও 2টি কবিতার বই, মিউজের বকোয়াস এবং ভাসান, হাওয়াকল থেকে মিউজের বকোয়াস, আর বৈতরণী থেকে বেরিয়েছে ভাসান। এছাড়া এই দেশ থেকে বেরিয়েছে গুলজারের অনুবাদের বইটা। একটা ছোট গল্পের বই আছে, পা, পায়রা এবং ওরা, সেটা বেরিয়েছে পালক পাবলিশার্স থেকে। এছাড়া একটা আমি বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকার প্রয়োজনে অনুবাদ নিয়েছি। দেশেও দেখেছি আমি তোমার কবিতা, দেশেও কয়েকবার বেরিয়েছে, খুব নিয়মিত না হলেও দেশে লিখেছি, কবিতা লিখেছি। আর একটা বই আছে যেটা আমার সাক্ষাৎকার সংকলন। ও আচ্ছা, আচ্ছা, তোমার যে বোম্বে ডাক বলে একটা পত্রিকার সঙ্গে তুমি যুক্ত, আর পশ্চিমঘাট বলে একটা পত্রিকা, এইগুলো তুমিই তো সম্পাদনা করো। হ্যাঁ, এইগুলো চরিত্র সম্পর্কে একটু বলো, কি হয় পশ্চিমঘাটটা বিশেষ করে, কিভাবে কি বার করছো? আগে বোম্বে ডাকটা বলি, কারণ বোম্বে ডাকটা 2016 থেকে আমি সম্পাদক, কিন্তু আমার সঙ্গে আছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলে একজন কবি এবং গল্পকার। আমরা দুজনে মিলেই, তিনিও মুম্বাইয়ে থাকেন। আমরা এইটা অনলাইন পত্রিকা বলতে পারো। এটা প্রতি 3 মাস 4 মাস বাদে বাদে বেরোয় এবং বইমেলার সময় একটা ছাপা সংখ্যা বেরোয়। তাতে মোটামুটি অনেকেই লিখেছেন, যারা লেখেন। আমি তো আমাদের কলকাতার কবি বন্ধুদের কাছে অনেকদিন ধরে শুনেছি। হ্যাঁ, বোম্বে ডাক্তার যশোধরা লিখেছেন বোধহয়। হ্যাঁ, এমনকি শঙ্খ ঘোষের লেখাও বেরিয়েছে, মৌলিক কবিতা, ওনার ইন্টারভিউ। হ্যাঁ, মানে শ্রীজাত ছাড়া এবং সুবোধাও বোধহয় লেখেননি দেব বলে, বাকি বিনায়ক, চৈতালি চট্টোপাধ্যায় সবাই লিখেছেন। তোমরা অনেকেই লিখেছেন, সবাই না হলেও। আর পশ্চিমঘাটটা আমরা বছর 1.5 হলো, এখনো হয়নি, বোধহয় 16টা সংখ্যা বেরিয়েছে। এটা প্রতি মাসে মমতা ফাউন্ডেশন বলে একটা এনজিও, যাদের কিছু সেবামূলক কাজকর্ম করেন বোম্বের, তাদের পার্থ রায় বলে যিনি কর্ণধার, তিনি নিজেই পত্রিকাটা প্রতি মাসে ওখান থেকে বের করছেন। যার সম্পাদনাটা আর কি দায়িত্ব উনি আমায় দিয়েছিলেন, সেইটা আমি করি। প্রতি মাসে একটা ওই 40 থেকে 64 পাতার ভেতরে তার থাকে, ক্রাউন সাইজ গল্প, উপন্যাস, উপন্যাস ধারাবাহিক বেরিয়েছে, গল্প থাকে, উপন্যাস তো ধারাবাহিকই বেরোয় এই ধরনের পত্রিকা। হ্যাঁ হ্যাঁ, প্রবন্ধ থাকে, গল্প থাকে, কবিতার 2টো পাতা থাকে, 2 বা 3টে পাতা। তাছাড়াও কিছু সিনেমা সংক্রান্ত। এখানেও কি বোম্বে ডাকের মতো সর্বভারতীয় লেখকরাই লেখেন? হ্যাঁ, মানে বাংলা ভাষা যারা চর্চা। হ্যাঁ হ্যাঁ, সর্বভারতীয়। এটা বোম্বের পাঠকদের জন্য, মূলত মহারাষ্ট্রের পাঠকদের জন্য, তাদের সঙ্গে মহারাষ্ট্রের বাঙালিদের জন্য এটা করা। এবার গ্রাহক যারা হয়েছেন তারা পুনা থেকে, নাসিক থেকে। মুম্বাইতে কিরকম বাঙালি তোমাদের এই সব সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত থাকেন বলে মনে হয়? দেখো, সাহিত্য চর্চার সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের সংখ্যা খুব বিশাল কিছু নয়, কারণ সেটা সর্বত্রই একই সিন। কিন্তু সাংস্কৃতিক কাজের জন্য লক্ষ লক্ষ বাঙালি এর সঙ্গে, কোনো গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, আবৃত্তি, নাটক ইত্যাদি নানান কাজে জড়িয়ে আছেন। তার চর্চাও হয়। সেই সময়ই আমরা আমাদের পত্রিকাগুলোকে লঞ্চ করি। যারা আগ্রহী ছিলও না, তারাও আগ্রহী হন নতুন করে, এবং সেটাই আমাদের উদ্দেশ্য। আরো মানুষকে ভাষা সংলগ্নতাটা বাড়িয়ে তোলা, এটা একটা সংগ্রামের মতো আমাদের। এটা খুব কৃতিত্বের ব্যাপার। তোমরা মুম্বাইতে থেকে দীর্ঘদিন ধরে এই চর্চাটা। হ্যাঁ, এটা একটা সামাজিক একটা মূল্য আছে বলে মনে করি এই পত্রিকাটা চালানোর। কলকাতায় যেমন, পশ্চিমবঙ্গে কলকাতায় বড় হয়েছো, কলকাতারই মানুষ, পরে চাকরি সূত্রে গেছো। তুমি কোন এলাকার মানুষ? আমি বড়নগর, টবিন রোডে। বড়নগর স্মৃতি, মানে এইটাই তোমার? বড়নগর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির থেকে আমার স্কুলিং। যৌবনের উপবন। আচ্ছা, বিয়ের পরে আমি 90-এ বিয়ে হয়, তারপরে আমরা মুম্বাইতে শিফট করো এবং ওখানে থাকো, সেটেল করি। এখন তোমার মানে সারাক্ষণ তুমি কি এই? হ্যাঁ, আমি 2 বছর আগে চাকরিটা, করোনার সময় আমি একটু আগে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। দিয়ে আমি এখন পুরোপুরি অনুবাদের কাজ, এই সমস্তই করি আর কি। মুম্বাইতে তুমি প্রফেশনাল অনুবাদ কিছু করো? হ্যাঁ, করি। আমি 2টো চ্যানেলের কাজ করি, তাদের যে সমস্ত সিরিয়ালগুলো দেখানো হয় ওখানে নানান রকম, সেগুলো স্ক্রিপ্ট বাংলায় অনুবাদ করি। তাছাড়া কিছু বইয়ের সম্পাদনা করে দিয়েছি। ধরো কেউ বই, কারো কবিতার ম্যানুস্ক্রিপ্ট রেডি করতে হবে, এগুলো প্রফেশনালি। মানে মুম্বাইতে যেহেতু কালচারাল ইন্ডাস্ট্রিটা অনেক বড়, অনেক অর্গানাইজড, সেখানে কাজের স্কোপ অনেক বেশি, এবং সেটা তো ভালোই হয়, রেমুনারেশনটাও বেশি। হ্যাঁ, আচ্ছা।
হ্যাঁ, তবে যা উপার্জন করি সেটা চাকরির 10 ভাগের 1 ভাগও নয়, কিন্তু রিটায়ার করলে তো বসে থাকতে হতো, টিভি সিরিয়াল দেখতে মোটেই হতো তো না, হ্যাঁ সেই হিসাবে এটা আমি এনজয় করি এই কাজটা করে, সেটাই হলো সবচেয়ে বড় তাছাড়া কথা। তুমি তো যে মানে অক্ষর চর্চা করতে চাও, হ্যাঁ, আমি অক্ষর ফলে চর্চা তুমি করি। যদি কখনো কিছু ওই অনুবাদ বা এই জাতীয় কাজে থাকো তাহলে তো ভালোই তাতে আমি রাত 3টে 4টে পর্যন্ত করলেও আমার ক্লান্ত লাগে না, যেটা অফিসের প্রজেক্ট বানাতে গেলে যে ক্লান্তিটা আসতো, কিন্তু 4টের সময় যখন একটা কাজ শেষ করে সেটাকে পিডিএফ করে মেল করে দিয়ে শুতে যাচ্ছি ভোর 4টের সময়, আমি কিন্তু ক্লান্ত হচ্ছি না। আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করে, এই যে তুমি এই কাজটা করো বলে, এই সিরিয়াল ইত্যাদির সঙ্গে যুক্ত থাকো বলে, একটা সময় আমাকেও লিখতে হয়েছে সিরিয়াল, আমি নতুন জগৎ, তো তোমার কবিতা লেখায় কোনো ক্ষতি হয় এর ফলে? না না, আমি আমি কোনোদিন কবিতা চাইলে আমন্ত্রণমূলক কবিতা লিখে দিতে হবে বলে কালকের ভেতরে একটা লিখে ফেললাম, এরকম আমি এ জীবনে একটা কবিতাও লিখিনি, যার জন্য আমার কবিতার সংখ্যা কম, ছাপাও হয় কম। কবিতাটা আসে, যখন আসে লিখি, মানে অন্তত 1 লাইন 2 লাইন নিলে তারপরে লিখলাম, বসলাম, ভাবলাম, ভেতরে হয়তো গুনগুন গুনগুন করছে সারাদিন, লেখা হলো। অবশ্যই তারপরে মাথা খাটাতে হয়, শব্দ বাঁচতে হয়, নির্মাণ করতে হয়, সেগুলো আছে। কিন্তু লিখবো বলে তুমি বসে লেখো প্রতিযোগিতার মতো, সেটা হয়তো পদ্য যে কোনো বিষয় লিখে দিয়ে দেবো একটা ছন্দ মিলিয়ে, কিন্তু কবিতা আমি সেভাবে কোনোদিন লিখিনি। তোমার আর একটা কবিতা আমরা শুনে নিই অন্য কোনো বই থেকে, অন্য শুনে বই নিই। থেকে বলছি। কবি অর্ঘ্য দত্ত, তার মূল পরিচয় তিনি কবি, কিন্তু নানা কাজে তিনি যুক্ত থাকেন। এটা খুব আনন্দের কথা, মুম্বাইতে বসে যারা সংস্কৃতি চর্চায় নিজেদের জাগরুক করে রেখেছেন, এরকম মানুষদেরও আমরা বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে এখানকার দর্শকদের জন্যে মুখোমুখি করিয়ে দিতে পারছি, এটা খুব সত্যিকারই আনন্দের কথা। শুনি ছোট্ট কবিতাটা বলছি, পছিয়া। পছিয়া কবিতার শিরোনাম। পছিনা, পছিয়া পছিয়া মানে পশ্চিমের যে হাওয়াটা আসে ও, তাকে বলে এটা পছিয়া, পশ্চিমা বাতাস, পছিয়া, পশ্চিমা বাতাস। এটা হিন্দি শব্দ? এটা একটা হিন্দি শব্দ, বাহ, কিন্তু তুমি বাংলা ডিকশনারিতেও পাবে। ও আচ্ছা, বাহ। স্মৃতির পঞ্জিকা জানে বিশ্বাসঘাতের গল্প লেখা হয় বাঁজা অন্ধকারে। স্মৃতির পঞ্জিকা জানে বিশ্বাসঘাতের গল্প লেখা হয় বাঁজা অন্ধকারে। শরীরই মির্জাফর, ব্র্যাকেটে শুধুই শরীর, এইটুকু আমার প্রত্যয়, যেন পৃথিবীর কোনো আত্মা শুয়োরের বাচ্চা নয়। চোখ খোলো ভানুমতি, আমাকে বাঁচাও। পছিয়া ডেকেছ যাকে, বন্ধা তার তুনিরের বায়ু, ম্লান তার জাদুদণ্ড, নষ্ট মন্ত্র ধুলোয় লুটোয়। আমার কি সাধ্য বলো, যে নদী জন্মান্ধ তাকে আলোর পায়েস রেঁধে দেবো। বাহ, আলোর পায়েস, এটা তো অন্যরকমের ভাবনা। এসব ভাবনা কবিদের মাথায় আসে কি করে? তুমি প্রশ্ন করছো? হ্যাঁ, না, তোমরা যারা কবিতা লেখো বেশ একটু অবাক চোখে তাকাই আমরা। আর একটা ছোট্ট কবিতা হয়ে যাবে, আমরা অনুষ্ঠান শেষ হয়ে এসেছে, একটা ছোট্ট থেকে কবিতা শুনে নিই। যাওয়ার সময় হলে দেউলিয়া মুখোশ থেকে ঝরে যায় রং, লুকোনো আস্তিন থেকে উঁকি দেয় জোঁক ও গক্ষুর, নষ্ট তুনির থেকে ছুটে আসে কবন্ধ সায়ক। যাওয়ার সময় হলে সবাই ভিলেন হবে এমনও তো নয়, কারো বা বাগান জুড়ে ফুটে ওঠে নতুন প্রণয়, কারো জিভ খসে যায় সাধু হয় নখ, কেউ সাজে দয়ার সাগর। কোনো কোনো পুরুষের মধ্য থেকে সন্তর্পণে বেরিয়ে আসে আজন্ম লুকিয়ে থাকা নারী, হঠাৎ নারীর মধ্যে জেগে ওঠে অদম্য পুরুষ। যাওয়ার সময় হলে কেউ কেউ এসব কিছুই নয়, উদাসীন বৃক্ষ হয়ে যায়। বাহ, অনেকক্ষণ তুমি আমাদের সময় দিয়েছো, আমাদের সঙ্গে ছিলেন বোম্বে ডাক পত্রিকার সম্পাদক, অনুবাদক, কবি, প্রাবন্ধিক অর্ঘ্য দত্ত। অর্ঘ্যকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। নমস্কার। নমস্কার।